শরীরে আঘাত। প্রতি মঙ্গলবার রাত 9টায়, শুধুমাত্র রাতের বৈঠকখানায়। মাঝে মাঝে বায়ু সেবনের জন্য গঙ্গার ধারে যেতাম। নদীর শোভা ও ফুরফুরে নির্মল মলয় বাতাস শরীর মন দুটোকেই বেশ চনমনে করে দিত। প্রায় একটা এলোকেশী লাবণ্যময়ী মেয়েকে গঙ্গার ধারে বসে থাকতে দেখতাম। মেয়েটির মুখে মেকআপের ঔজ্জ্বল্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু মেয়েটা যে কখন আসতো আবার কখন চলে যেত বুঝতে পারতাম না। তবে মেয়েটিকে সুন্দরী বলতে হবে। রোজ যখন সেখান থেকে ফিরে আসতাম, মেয়েটিকে আর দেখতে পেতাম না। কখন যে অগোচরে অজান্তে সে চলে যেত বুঝতাম না। একদিন এমনই বসে থাকতে থাকতে মেয়েটির সামনে গিয়ে মেয়েটিকে বললাম, আপনার নাম কি? সে জবাবে বলল, সুশীলা। আসলে মেয়েটির সঙ্গে ভাব জমাতে ইচ্ছা করছিল। জানতে চাইলাম, আপনি কোথায় থাকেন? মেয়েটি অঙ্গুলি নির্দেশ করে দূরে ঝোপঝাড়ে ঘেরা একটি পুরনো বাড়ি দেখালো। আমি বাড়িটা দেখে আঁতকে উঠলাম। ওটা তো বহু পুরনো পোড়ো বাড়ি। ওখানে কেউ থাকতে পারে বলে জানা ছিল না। এখানে বহুবার এসেছি আর ও বাড়ি আমার চোখে পড়েছে। মেয়েটি এবার আমার দিকে তাকিয়ে বলল, আপনাকেও আমি এখানে বহুদিন ধরেই দেখছি, কিন্তু মুখ ফুটে কথাটা বলতে পারিনি। আমি জানতে চাইলাম, কি কথা? স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন। মেয়েটি বলল, আসলে বহুদিন ধরে খুব কষ্ট নিয়ে পড়ে আছি ও বাড়িতে। একটু সাহায্য করলে তৃপ্তি লাভ করতে পারি। মেয়েটির কথা কিছু ভালো করে বুঝতে পারছিলাম না, তাই আবার বললাম, বলুন। আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই একজন বন্ধু হিসেবে আপনাকে সাহায্য করব। মেয়েটি বলল, তবে আপনাকে আমার সঙ্গে ও বাড়ি যেতে হবে, চলুন। বলেই মেয়েটি আগে আগে এগোলো। আমি তার পিছু নিলাম। মেয়েটির কোনো বাজে মতলব নেই তো? এসব দুর্ভাবনা আমার মনের কোণে তখন উঁকি মারছে। দিনের আলো ফুরিয়ে তখন চারিদিকে সন্ধ্যা নামছে। ওই বাড়িতে প্রবেশ করলাম। কি দুর্ভেদ্য অন্ধকার ঘর! মনে সন্দেহ জাগল, এ বাড়িতে যদি মেয়েটি থাকে তবে ঘরে আলো নেই কেন? জমাটি অন্ধকারে মনে হলো একটা ঘরের মধ্যে ঢুকে দাঁড়ালাম। সেই ঘরটা পচা দুর্গন্ধে ভরে আছে। মেয়েটি শুধু একটা কথা কানে এসে লাগলো, ভয় পাবেন না, আলো জ্বালাচ্ছি। আসলে আমি এখানে একাই থাকি। একটা দপ করে সুইচ টেপার আওয়াজ হলো। সেই আলোতে ওই ঘর আলোকিত হলো। সামনে তাকিয়ে দেখি একটা অর্ধ গলিত মেয়ের পচে যাওয়া মৃতদেহ পড়ে আছে, আর তার দুর্গন্ধে সারা ঘর ভরে আছে। আমি নাকে রুমাল চেপে মৃতদেহের কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মৃতদেহের গায়ে একটা শাড়ি জড়ানো রয়েছে, আর শাড়িটা আমার খুব চেনা। যে মেয়েটি আমাকে এখানে নিয়ে এসেছে তার শাড়ি। বুঝতে অসুবিধা হলো না ওই মেয়েটা তবে মৃত। গায়ে তখন ভয়ে কাঁটা দিয়ে উঠছে। ওই মৃতদেহের পাশে একটা কাগজ পেলাম। কাগজটা একটু পুরনো, তাতে লেখা রয়েছে, আমার নাম সুশীলা। 5 দিন আগে আমার বাবা মায়ের জোর করে দেওয়া বিবাহ প্রস্তাব মেনে না নিতে পেরে বাধ্য হয়ে এখানে ছুটে এসে বিষ খেয়ে আত্মহত্যা করি। আসলে আত্মহত্যার জন্য নিরিবিলি জায়গা খুঁজছিলাম, যাতে কারোর চোখে না পড়ি। যে আমার মৃতদেহ এখানে পাবে তার জন্য এই চিঠি আমি ছেড়ে যাচ্ছি। সে যেন আমার মৃতদেহটা পাশের গঙ্গায় ফেলে দেয়। এখানে একা একা বেশ কিছুদিন ধরে পড়ে আছি। খুব
কষ্ট হচ্ছে। এইবার আমি মেয়েটির বলা সেই কষ্টের কথাটা বুঝতে পারলাম। যাই হোক, মেয়েটির মৃতদেহ কাঁধে করে তুলে পাশের গঙ্গায় ফেলে দিলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটার মৃতদেহ নিয়ে সেই ঘর ছেড়ে বেরোনো মাত্র ঘরের জ্বলে থাকা আলোটা সাথে সাথে নিভে গেল। বুঝলাম ও আলো আর কোনোদিন জ্বলবে না। আসলে মেয়েটির আত্মার মুক্তির আলো ওটা, যেটা সে পথে আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে। এরপরে অবশ্য এ গঙ্গার ধারে আমি বহুবার গেছি, কিন্তু সেই মেয়েটির আর দেখা পাইনি। সেই পোড়ো বাড়িটার দিকে আজও চোখ চলে যায়, কিন্তু আর ওদিকে আকর্ষিত হই না। শুনছিলেন তাপস বাবুর কলমে সুশীলা। আজকের গল্পের গল্প পাঠে রুদ্র, অডিও এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইনে নিতু, পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন ইঙ্কব্লেস ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সামনের সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 9টায় অশরীরী আখ্যানের আরও একটি নতুন পর্ব নিয়ে আসবে রাতের বৈঠকখানা।